আসসালামু আলাইকুম। এসএসসি 2021 সালের ফিজিক্সের 3 নম্বর অ্যাসাইনমেন্ট অর্থাৎ চতুর্থ সপ্তাহে ফিজিক্সের যে অ্যাসাইনমেন্টটা দিচ্ছে সেটা তোমাদের কাজ, শক্তি ও ক্ষমতা অধ্যায়ের উপর। সেটা আমি একদম বিস্তারিত ব্যাখ্যা সহ সলভ করে দিচ্ছি। তাহলে অ্যাসাইনমেন্টটা শুরু করি। হ্যাঁ, অ্যাসাইনমেন্টের উদ্দীপকটা মাত্র একটা লাইনে, তাই না? খুবই ইন্টারেস্টিং। জাস্ট বলছে যে 75 কেজি একটি পাথর 40 মিটার উঁচু জায়গা থেকে ছেড়ে দেওয়া হলো। এটাই তোমাদের উদ্দীপক। দেখো শেষ, যে 75 কেজি একটা পাথর 40 মিটার উঁচু জায়গা থেকে ছেড়ে দেওয়া হলো। ওকে, এটাই হলো তোমার উদ্দীপক। তাহলে আমি তোমাদের অঙ্ক শুরু করার আগে কয়েকটা ছোট ছোট জিনিস একটু তোমাদের বুঝাইয়া দিই, তাহলে তোমরা কিন্তু অ্যাসাইনমেন্টটা খুব ভালোভাবে পারবা। অ্যাসাইনমেন্ট আর কিচ্ছু না, আমি হুবহু এইখানে করে রাখছি। দেখো, তোমরা জাস্ট কী করবা, নিজেদের মতো করে অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে দিবা। আমারটা হুবহু কপি করার দরকার নেই। হ্যাঁ, ক্যালকুলেশন সূত্র ঠিক রেখে কথাগুলো বা অ্যাসাইনমেন্টটা বুঝে তোমরা তোমাদের মতো আনসার দিয়ে দিবা। ওকে, তাহলে দেখো, আমরা তো পড়ন্ত বস্তু জানি। পড়ন্ত বস্তু কি? একটা নির্দিষ্ট উচ্চতা থেকে কোনো বস্তুকে ছেড়ে দিলে, একটা নির্দিষ্ট উচ্চতা থেকে যদি কাউকে ফালায় দেই, সেটাই হচ্ছে পড়ন্ত বস্তু। তাহলে এখানে পাথরটা কিন্তু একটা পড়ন্ত বস্তু, কারণ আমাকে বলছে এই পাথরটাকে দেখো আমি 40 মিটার উচ্চতায় এনে রাখছি। তাহলে এইখান থেকে আমি পাথরটাকে ফালাচ্ছি, এখান থেকে ফালাবো। হ্যাঁ, তাহলে পাথরটা পড়ন্ত বস্তু। ডান। 40 মিটার উচ্চতায় 75 কেজির একটা পাথরকে রাখছি। ওকে, এখন পড়ন্ত বস্তুর সূত্রগুলো মনে আছে তো? গতির সূত্র দ্বিতীয় অধ্যায়ে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা অভিকর্ষ ত্বরণ জি এর মান কি জানি? পজিটিভ। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ জি এর মান কিন্তু ধনাত্মক। আর সূত্রগুলো কি মনে আছে তো? বি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, যেহেতু পড়ন্ত বস্তু আর জি হলো পজিটিভ। তারপরে এইচ ইকুয়াল টু কত? ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। ওকে, আরেকটা কি আছে? বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2GH। এটা হলো পড়ন্ত বস্তুর সূত্র। ডান। এখন এই যে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে বা তোমার ওই গিয়া যে মানে ভূমি থেকে নিক্ষিপ্ত বা পড়ন্ত বস্তু, যে কোনো বস্তুর ক্ষেত্রে তার যে কোনো বিন্দুতে মোট শক্তি কি হবে বলো তো? মোট শক্তিটা হবে তার বিভব শক্তি, আর তুমি কি করে দাও? গতিশক্তি কি করে দাও? যোগ করে দাও। অর্থাৎ পড়ন্ত বস্তুর যে কোনো পয়েন্টে, আইদার এই পয়েন্ট চিন্তা করো, এই পয়েন্ট চিন্তা করো, এই পয়েন্ট, যে কোনো বিন্দুতে যদি তুমি তার মোট শক্তি বের করতে চাও, তাহলে ওই মুহূর্তে বা ওই বিন্দুতে তার বিভব শক্তি আর গতিশক্তি যোগ করে দাও। অর্থাৎ মোট শক্তি বের করার সূত্র হলে বিভব শক্তি প্লাস গতিশক্তি। আর বিভব শক্তির সূত্রটা কি মনে আছে? বিভব শক্তি সমান আমরা জানি mgh প্লাস গতিশক্তির সূত্রটা কি মনে আছে তো? হাফ এম বি স্কোয়ার। এখানে এমটা হচ্ছে কি? এই পাথরের বর্জন, পাথরের চিন্তা করলে এমটা হচ্ছে 75, জিটা কিন্তু 9.8, এইচটা হচ্ছে কতটুকু উচ্চতায় আছে পাথরটা, আর এক্ষেত্রে এমটাও সেম পাথরের ভর, আর বিটা হচ্ছে যে বিন্দুতে তুমি গতিশক্তি বের করতে চাচ্ছ ওই বিন্দুতে তার বেগ। ওকে, একটু আশা করি তোমাদের মনে থাকবে। তাহলে তোমরা এখন ক নাম্বার প্রশ্নটা দেখো তো। ক নাম্বার কি বলছে? খুবই সিম্পল একটা প্রশ্ন। 40 মিটার উচ্চতায় মোট শক্তি কত? এই যে পাথরটাকে আমি 40 মিটার উচ্চতায় তুলছি, তাহলে 40 মিটার উচ্চতায় পাথরের মোট শক্তি কত? ওকে, তাহলে মোট শক্তির সূত্র একটু আগেই বলছি, যে কোনো বস্তুর মোট শক্তি সমান কত? বিভব শক্তি, গতিশক্তি প্লাস বিভব শক্তি, অথবা বিভব শক্তি প্লাস গতিশক্তি। তাহলে আমি 40 মিটার উচ্চতায় পাথরের প্রথমে বাইর করব গতিশক্তি, তারপরে বিভব শক্তি, এই দুটা যোগ করে দিলেই ওই পাথরের মোট শক্তি পেয়ে যাব। তাহলে 40 মিটার উচ্চতায় পাথরের বেগ কত? আমি কিন্তু পড়ন্ত বস্তু জিনিসটা এখানে আমি স্থির অবস্থায় রাখছি, 40 মিটার উচ্চতায় তুলে রাখছি। এইখান থেকে পাথরটাকে কি করব? নিচে ফালাবো। তাহলে শুরুতে তার বেগটা কত? 0। আমি কিন্তু এখানে ধরে রাখছি, চিন্তা করো, পাথরটাকে এখনও ছাড়ি নাই 40 মিটার উচ্চতায়। তাহলে শুরুতে তার বেগটা কত? 0। আর ভূমি হতে উচ্চতা 40 মিটার দেয় আছে। অভিকর্ষ ত্বরণের মান আমরা সবাই জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর ভর, পাথরের ভর দেয় আছে 75 কেজি। তাইলে পাথরটার গতিশক্তির সূত্রটা কি? টি ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার। হাফ এম বি স্কোয়ার, হাফ এম এর মান দেখো 75, আর এই বেগের মান কিন্তু 0। 40 মিটার উচ্চতায় বা শুরুতে পাথরের বেগ কিন্তু 0। তাহলে একদম শুরুতে বা 40 মিটার উচ্চতায় দেখো পাথরের গতিশক্তি কিন্তু তুমি কত পাইছো? 0। এবং পাথরটির বিভব শক্তির সূত্রটা কত? ভি ইকুয়াল টু কত? mgh। আমি গতিশক্তিকে টি দ্বারা প্রকাশ করছি, বিভব শক্তিকে ভি দ্বারা। তোমরা অন্য কিছু দ্বারাও প্রকাশ করতে পারো। তাহলে mgh, এম এর মান 75, জি এর মান 9.8, এইট হলো উচ্চতা। 40 মিটার উচ্চতাই তো বাইর করতেছি 40। তাহলে গুণ করলে তোমরা ক্যালকুলেটর দিয়ে পাবা 29,400 জুল।
তাইলে 40 মিটার উচ্চতায় পাথরের মোট শক্তি সমান হবে গতিশক্তি প্লাস বিভব শক্তি সমান হবে 0 প্লাস 29,400 সমান 29,400 জুল। ডান। আশা করি তোমরা এটা পারবা। যে কোনো উচ্চতায় বা যে কোনো বিন্দুতে একটা বস্তুর মোট শক্তি হবে তার গতিশক্তি আর বিভব শক্তির যোগফলের সমান। এই কারণে আমি শুরুতে গতিশক্তি বাইর করছি, তারপরে বিভব শক্তি। বাট শুরুতে কোনো পড়ন্ত বস্তুর একদম শুরুতে যেখান থেকে ফালাবা এখানে তার গতিশক্তি 0 হবে, কিন্তু কারণ বেগ 0, আর সমস্ত শক্তিটাই দেখবে বিভব শক্তি হবে। এটা বের করলাম। এখন আসো খ নাম্বার প্রশ্ন। এখন তোমরা খ নাম্বার প্রশ্নটা দেখো, বলছে 40 মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তি কি কি রূপে রয়েছে। 40 মিটার উচ্চতা, এখন কিন্তু আমি ছাড়ি নাই। তাহলে ক নাম্বার প্রশ্নেই কিন্তু তোমরা এটা আনসার পেয়ে গেছো যে আমরা জানি যে কোনো বস্তুর মোট শক্তি কি, তার গতিশক্তি আর বিভব শক্তির যোগফলের সমান। তাহলে 40 মিটার উচ্চতায় কিন্তু আমরা গতিশক্তিও বাইর করছি, বিভব শক্তিও বাইর করছি। গতিশক্তি কি ছিল 0, বিভব শক্তি পুরোটাই ছিল। তাহলে আমরা বলতে পারি না 40 মিটার উচ্চতায় বস্তুর মোট শক্তিটাই কি, বিভব শক্তি। তাইলে এই জিনিসটাই কিন্তু আমি এখানে একটু ব্যাখ্যা আকারে লিখছি। কি লিখছি একটু পড়ে শোনাই, তোমরা কিন্তু তোমাদের বাসায় লিখবা। আমরা জানি পাথরটিকে 40 মিটার উচ্চতায় তুলতে যে পরিমাণ কাজ করতে হয় সেটা বিভব শক্তি হিসাবে পাথরের মধ্যে জমা হবে। এটাই তো জানো, একটা বস্তুকে ভূমি থেকে যত উচ্চতায় তুলবা যে কাজটা তুমি করবা ওই কাজটাই কিন্তু বস্তুর মধ্যে বিভব শক্তি হিসাবে জমা হবে। এক্ষেত্রে কৃত কাজটা কি, সূত্রটা সবাই জানি, ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ ইন্টু উচ্চতা বা ডাব্লিউ সমান mgh। অর্থাৎ পাথরটার মধ্যে সঞ্চিত বিভব শক্তি হবে কৃতকাজ সমান mgh। আবার আমরা জানি কোনো বস্তুর মোট শক্তি তার গতিশক্তি ও বিভব শক্তির সমষ্টির সমান। এক্ষেত্রে 40 মিটার উচ্চতায় পাথরের গতিশক্তি 0 বলে 40 মিটার উচ্চতায় পাথরের মোট শক্তি বিভব শক্তি রূপে তুমি পাবা। অর্থাৎ 40 মিটার উচ্চতায় পাথরের মধ্যে দুইটাই শক্তি থাকবে, দুই টাইপের, একটা হলো গতিশক্তি আর একটা হলো বিভব শক্তি। বাট গতিশক্তি 0 বইলা সমস্ত শক্তিটাই তুমি কি পাবা, বিভব শক্তি রূপে পাবা। এইটা আমি আমার মতো ব্যাখ্যা দিছি, তোমরা ওই দুই লাইনকে তোমাদের মতো ব্যাখ্যা দাও যে বস্তুর মধ্যে থাকার কথা দুই টাইপের শক্তি, একটা হলো গতিশক্তি আর একটা হলো বিভব শক্তি। যেহেতু গতিশক্তি 0 তাহলে পুরা শক্তিটাই কি রূপে তুমি পাবা, বিভব শক্তি রূপে পাবা। এখন আসো ঘ নাম্বার প্রশ্নে যাই। ঘ নাম্বার প্রশ্নটা কি বলছে, বস্তুটি মুক্তভাবে পড়তে থাকলে প্রতি 10 মিটার পর পর সময় গতিশক্তি ও সময় বিভব শক্তি পরিবর্তনের দুটি লেখচিত্র অঙ্কন করে শক্তির পরিবর্তন ব্যাখ্যা করো। ওকে, অর্থাৎ 10 মিটার পরে পরে তোমাকে গতিশক্তি আর বিভব শক্তি সময়ের সাথে সাথে কিভাবে পরিবর্তন হচ্ছে তার দুইটা লেখচিত্র আঁকবা। তাহলে শুরু করি। শুরু করার আগে আরেকটা জিনিস একটু বুঝাই দিই। এখানে জিনিসটা বলছে এই যে পাথরটাকে তুমি 40 মিটার উচ্চতায় রাখছো না, এটাকে এখন ছেড়ে দিবা, মুক্তভাবে কি করবা, ছেড়ে দিবা। তাহলে এই যে শুরুতে তো 40 মিটারে আছে, তারপরে 10 মিটার পর পরে ডাটা নিতে বসছে। 40-এর 10 মিটার নিচে আসলে কত, 30, তার নিচে ফালাচ্ছি কিন্তু কমবে। 40 মিটার উচ্চতাতে কি 10 মিটার পর পর ডাটা, মানে কি শুরুটা 40 মিটারে নিচ্ছি, তারপরের ডাটাটা 30 মিটারে নিব, তারপরের ডাটাটা কত 20-এ নিব, তারপরের ডাটাটা 10-এ নিব, তারপরের ডাটাটা 0। অর্থাৎ তুমি যদি 40 মিটার উচ্চতায় একটা বস্তু ফালায় দাও 40 মিটার উচ্চতা তাইকা, আর তোমাকে যদি কেউ বলে 10 মিটার পরে পরে তুমি ডাটা নাও, তাহলে তুমি কি প্রথম ডাটাটা 40 মিটারেই নিবা, তার 10 মিটার পরে কত 30 মিটারে নিবা, তার 10 মিটার কত 20 মিটারে নিবা, তার 10 মিটার মানে 0 মিটারে ডাটা নিবা। অর্থাৎ টোটাল 5টা ডাটা পাবা সময়ের সাথে সাথে। তাহলে এখানে জিনিসটা বলছে প্রতিটা মুহূর্তে তোমাকে কি বের করতে হবে, বিভব শক্তি, যেটার সূত্র আমরা জানি কত mgh। প্রতিটা মুহূর্তে তোমাকে কি বের করতে হবে, গতিশক্তি, সেটার ডাটাও আমরা জানি কত হাফ mv²। ওকে, সূত্রটা জানি। আর বাইর করতে হবে সময়, যে শুরুতে সময়টা আমরা 0 ধরে নিব, একদম শুরুতে সময়টা আমরা কত ধরে নিব, 0। তারপরে 10 মিটার নামতে কত সময় লাগছে, মানে 30 মিটারে আসতে কত সময় লাগছে, 20 মিটারে আসতে কত সময় লাগছে, 10 মিটারে আসতে কত সময় লাগছে। এই সময়গুলো বের করব, প্রতিটা মুহূর্তে বিভব শক্তি বের করব, গতিশক্তি বের করব, তারপর এদের জন্য আমি লেখচিত্র অঙ্কন করব। তাহলে গতিশক্তি বের করার সূত্রটা একটু আগেই বললাম না, হাফ m কত v², আর বিভব শক্তি বের করার সূত্রটা কি mgh। একটা জিনিস মনে রাখবা, এখানে এইচটা কিন্তু কি উচ্চতা না, অর্থাৎ বস্তু ভূমিতে কি কত উচ্চতায় আছে সেটার উপরই ডিপেন্ড করে আমরা কি বের করি, বিভব শক্তি বের করি। এই সূত্রটা তখনই ইউজ করব বিভব শক্তির, হ্যাঁ, বস্তু ভূমি থেকে কত উচ্চতায় আছে। আর এইখানে গতিশক্তি বের করব ওই মুহূর্তের বেগ। এই বেগটা যদি দেয়া না থাকে তাহলে আমরা কেমনে বের করব, আমরা নর্মালি এই সূত্র ইউজ করব। পরন্ত বস্তুর ক্ষেত্রে আমি প্রথমে দেখাইছি u² + 2g
এস, এখানে কিন্তু আমি এস ইউজ করতেছি। গতিশক্তি বের করার সময় ব্যাগের ক্ষেত্রে আমি এস লিখছি, মানে এই ক্ষেত্রে দেখাবো যে বস্তু কতটুকু দূরত্ব অতিক্রম করছে। তাহলে গতিশক্তি ডিপেন্ড করবে অতিক্রান্ত দূরত্বের উপর, আর বিভব শক্তি একটা জিনিসের উপরেই ডিপেন্ড করে, ভূমি থেকে কত উচ্চতায় আছে। তো এখানে এসটা হচ্ছে অতিক্রান্ত কি দূরত্ব, আর এইচটা হচ্ছে কিন্তু উচ্চতা। তাহলে এই অতিক্রান্ত দূরত্ব আর উচ্চতার উদাহরণটা যদি একটা দেই, তাহলে তোমার জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। ধরো এই পাথরটাকে, হ্যাঁ, তুমি এই যে 40 মিটার উচ্চতা থেকে ফালাচ্ছ, ধরলাম 10 মিটার পরে, অর্থাৎ প্রথম 10 মিটার, 10 মিটার মানে কি, ভূমি থেকে কিন্তু সে 30 মিটার উচ্চতায় থাকবে। ভূমি থেকে কত উচ্চতায় থাকবে? 30। আর সে কতটুক পড়ছে তাইলে বলো তো ভাই, তোমরাই বলো। প্রথমে ছিল 40 মিটার উচ্চতায়, তাহলে এইটাকে আমি মুক্তভাবে পড়তে দিছি। 10 মিটার আসার পরে সে ভূমি থেকে আসে 30 মিটার উচ্চতায়, বাট সে পড়ছে কতটুক, মানে যেখান থেকেই ছাড়ছো তার অতিক্রান্ত দূরত্ব কত? 10 না? আমার কথা বুঝছো? একটা পড়ন্ত বস্তুকে যদি ছেড়ে দেই, তাহলে ছাড়ার সময় দেখবা এটা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে সে যতটুকু নিচে নামবে এটা হবে তার অতিক্রান্ত দূরত্ব, এস এর মান। আর সে যতটুকু ভূমি থেকে উচ্চতা, যত উচ্চতায় থাকবে সেটা হবে কার মান? এইচ এর মান। তাহলে বিভব শক্তি দেখবো বস্তু ভূমি থেকে কত উচ্চতায় আছে, আর গতিশক্তি বের করার সময় আমি সূত্রেই যদি এস লাগে, সেটা দেখবো বস্তু তার উচ্চতা থেকে কতটুক নিচে নামছে বা অতিক্রান্ত দূরত্ব। ওকে, তাহলে অঙ্কটা শুরু করি, এখন করলে আরও ক্লিয়ার হয়ে যাবে জিনিসগুলো। ঘ নাম্বারের অঙ্ক করার আগে আমাকে কি করতে হবে? 10 মিটার পর পর বস্তুর গতিশক্তি, বিভব শক্তি আর সময় বের করতে হবে, নাহলে কিন্তু আমি গ্রাফ আঁকতে পারবো না। তাহলে দেখো, প্রথমেই আমি 40 মিটার উচ্চতায় পাথরটির গতিশক্তি বের করি। তো 40 মিটার উচ্চতায় যেখান থেকে ছাড়বো, ক নম্বরে অঙ্কেই বলে দিছি, তার গতিশক্তি কিন্তু 0 জুল, হাফ এম বি স্কোয়ার, কারণ তার বেগ 0। 40 মিটার উচ্চতায় যেখান থেকে ছাড়বো এখানে কিন্তু তার বেগ 0। আর বিভব শক্তি কত? এমজিএইচ 29,400 জুল, এটা প্রথমেই করে আসছি। আর সময় আমি যেখান থেকে ফালাচ্ছি সেটাকে আমি 0 সেকেন্ড ধরে নিচ্ছি। তাহলে 40 মিটার উচ্চতায় দেখো আমি বিভব শক্তি, গতিশক্তি, সময় বের করছি। এখন 40-এর পরের 10 মিটার, 10 মিটার পরে মানে কি 30 মিটার উচ্চতা, তাহলে এইটাই আমরা করছি। দেখো 30 মিটার উচ্চতায়, প্রথমটা 40 মিটার উচ্চতায়, পরেরটা 30 মিটার উচ্চতায়। 30 মিটার উচ্চতায় বিভব শক্তি এমজিএইচ, এখানে এইচ এর মান কিন্তু 30, আগে 40 ছিল, এখন কিন্তু বস্তু 30 মিটার উচ্চতায় আছে, কারণ সে 10 মিটার নিচে নেমে গেছে। হ্যাঁ, তাহলে এইটা হবে 22,050 জুল। আর গতিশক্তি দেখো হাফ এম বি স্কোয়ার, কিন্তু আমি এই বেগের মান জানি না। শুরুতে বেগ 0 থাকলেও, এই যে 40 মিটার উচ্চতায় 0 থাকলেও 10 মিটার নিচে নাইমা বা ভূমি থেকে 30 মিটার উচ্চতায় কিন্তু বস্তুর একটা বেগ থাকবে, সেই বেগের মান আমরা জানি না, আমরা কিন্তু বেগের মানটা বের করে নিব। তাইলে এখানে দেখো বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা কিন্তু 30 মিটার, আর গতিশক্তির ক্ষেত্রে সরণ বা অতিক্রান্ত দূরত্ব কিন্তু 10 মিটার। সে কতটুকু নিচে নামছে এটা মনে রাখবা, উচ্চতা না, ভূমি থেকে কতটুকু উচ্চতা এটা না, সে দেখবা কতটুকু নিচে নামছে। কথাটা শুনতে একটু অড লাগে না, যে নিচে নামতে নামতে আর কত নিচে নামবি? তাহলে গতিশক্তি বের করার সময় আমরা দেখব সে কতটুকু নিচে নামছে, তার পক্ষে কতটুকু নিচে নামা সম্ভব, সেটাই হবে তোমার এস এর মান। তাহলে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করবো, দেখবা বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2GS, এটা কিন্তু এস, হ্যাঁ 2GS। তাইলে বি স্কোয়ার, আদিবেগ কিন্তু 0, আদিবেগ কিন্তু এই যে আমি যেখান থেকে ফালাচ্ছি ওইটার সাপেক্ষেই কাউন্ট করবো সবসময়। তাহলে শুরুতে আদিবেগ কিন্তু 0 ছিল, মানে যেখান থেকে ফালাইছি, তাহলে এই 10 মিটার যাওয়ার পরে তার বেগটা আমরা বের করতেছি। ওকে, তাহলে দেখো তো 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু 10, তাহলে এইটা বি স্কোয়ার সমান আসবে 196, তাহলে বি এর মান আসবে 14 মিটার পার সেকেন্ড, বর্গমূল করে দিলে। তাহলে গতিশক্তি হাফ এম বি স্কোয়ার, এই ভি এর মানটা এখানে বসায় দিছি, এটা তোমরা ক্যালকুলেশন করলে পাবা 7,350 জুল। তাহলে আমার কিন্তু শুধু গতিশক্তি, বিভব শক্তি বের করলে হবে না, সময় বের করতে হবে। যে এই যে শুরুতে আমরা কত ধরে নিছি, সময় 0, তাহলে এই 10 মিটার আসতে কত সময় লাগছে, এইটাও আমরা দেখো পড়ন্ত বস্তুর এই সূত্র দিয়ে বের করতে পারি, বি ইকুয়াল টু ইউ প্লাস জিটি। তাহলে বেগের মান কিন্তু আমরা বের করছি, শেষ বেগ কত 14, আদি বেগ কিন্তু 0, আর জি এর মান 9.8, T2 ধরে নিছি, কারণ প্রথম ক্ষেত্রে সময়টাকে আমরা কত ধরে নিছি, T1। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা কি ধরছি, দেখো বিভব শক্তি B1, গতিশক্তি T1 বড় হাতের, আর সময় হইলে ছোটো হাতের T1। ওকে, এই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যেহেতু 4-5টা পয়েন্টে মান বের করতে হবে, তাই বিভব শক্তিকে দেখো B2, গতিশক্তিকে T2, আর সময়কেও ছোটো হাতের T2 ধরে নিচ্ছি। ওকে, আর সূত্র একই রাখো, অসুবিধা নেই, শুধু এগুলাকে একটু নাম্বারিং দিয়ে দাও, কারণ আমার গ্রাফ আঁকতে হবে। তাইলে এই ক্ষেত্রে সময় বের করার সূত্র বি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, আমি লিখছি কিন্তু সময় T2 নির্ণয়, বি ইকুয়াল টু ইউ প্লাস জি T2।
টি এর জায়গায় টি টু দিছে আর কিচ্ছু না। তাহলে শেষ বেগ 14, আদি বেগ 0 প্লাস 9.8 টি টু। এখান থেকে টি টু হবে 14/9.8 সমান আসবে 1.43 সেকেন্ড। তাহলে এই যে 10 মিটারের পরে বা এই 10 মিটার নামতে বস্তুর কত সময় লাগছে সেটা পেয়ে গেছে। অথবা আমরা বলতে পারি এত সেকেন্ডে বস্তুর বিভব শক্তি হইল এত আর গতিশক্তি হইল এত। ওকে, এখন আসো পরের 10 মিটার, মানে বস্তু প্রথম 10 মিটার মানে 30 মিটার উচ্চতায় ছিল, আরও 10 মিটার নিচে নামলে কত উচ্চতায় থাকবে? 20 মিটার। এটাই আমরা করছি, দেখো যে 20 মিটার উচ্চতায় পাথরটির বিভব শক্তি, এই ক্ষেত্রে এইচ এর মান কিন্তু 20 mgh, এইচ এর মান 20, তাহলে হবে ক্যালকুলেশন করে দেখবা 14,700 জুল। আর গতিশক্তি হাফ এম বি স্কোয়ার, আগে বি স্কোয়ারের মানটা বের করে নিব। বাট এই ক্ষেত্রে স্মরণ কত বলো তো, এটা কিন্তু রাফ, হ্যাঁ, সে কিন্তু 20 মিটার উচ্চতায় থাকা মানে কি, নামছেও কিন্তু 20 মিটার, 40 মিটারের মধ্যে সে 20 মিটার নামছে, এই কারণেই কিন্তু 20 মিটার উচ্চতায় ছিল। ওকে, তাইলে এই ক্ষেত্রে এস এর মানও 20, কিন্তু সে নিচে নামছে কিন্তু 20, তাহলে এইটাই বসায় দিছি, দেখো এস এর মান 20, সেম সূত্র। তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু 392, বি এর মান 14√2 মিটার পার সেকেন্ড। এই 14√2 মিটার পার সেকেন্ড আমি গতিশক্তির সূত্রে বসায় দিছি, পাইছি 14,700 জুল। ওকে, এটাকে আমি ভি3 ধরছি, টি3, তো সময়টা নির্ণয় করছি বি ইকুয়াল টু আগের একদম সেম প্যাটার্নে আমি 4-5 বার করতেছি, ইউ প্লাস জি টি3। তো এখানে বি এর মান কিন্তু এই ক্ষেত্রে 14√3 সমান হবে 0 প্লাস 9.8 টি3। টি3 এর মান আসবে 14√2কে যদি তুমি 9.8 দ্বারা ভাগ করে দেখবা 2.02 সেকেন্ড পাবা। এখন আসো আরও 10 মিটার যদি নিচে নামে, অলরেডি নামছে কত, 20 মিটার নিচে, আরও 10 মিটার নিচে নামলে বস্তু কিন্তু ভূমিতে কি কত উচ্চতায় থাকবে? 10 মিটার উচ্চতায় থাকবে। ছিল 40 মিটার উচ্চতায়, 10 করে এখন 30 মিটার নিচে নামছে, তাহলে এই ক্ষেত্রে আমার স্মরণের মান হবে 30 আর উচ্চতার মান হবে 10। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমার শেষ বেগটা কত? সেম সূত্রে এস এর মান কিন্তু আমি 30 বসাবো, তাহলে দেখো বি এর মান পাবো 14√3 মিটার পার সেকেন্ড। তাহলে বিভব শক্তি এখানে এইচ এর মান কিন্তু 10, আর গতিশক্তির ক্ষেত্রে এই যে বেগের মান এটা বসায় দিব, তাহলে তোমরা পাবা বিভব শক্তির মান 7,350, গতিশক্তি 22,050। ডান। আর সময় টি4 এর মান আগের মতোই, বি ইকুয়াল টু কত, ইউ প্লাস জি টি4। এখান থেকে যদি মান বসায় টি4 হবে 14√3/9.8 সমান 2.47 সেকেন্ড। আরও কিন্তু নামা বাকি, নামতে নামতে একদম কি নামার সর্বনিম্ন স্তরে নামতে হবে, অর্থাৎ ভূমিতে চলে আসতে হবে। তাহলে দেখো এখন 0 মিটার উচ্চতায় অথবা ভূমি স্পর্শ করার ঠিক আগের মুহূর্তে, তাহলে 0 মিটার উচ্চতায় মানে কি, বস্তুর কিন্তু এইচ এর মান 0, কিন্তু অতিক্রান্ত দূরত্ব কিন্তু 40 মিটার উচ্চতা থেকেই ফালাইছে, সে ভূমিতে চলে আসছে বা ভূমিতে পড়ার ঠিক আগ মুহূর্তে, তাইলে তার নিচে নামছে কটুক বলো তো, নিচে নিচে, তাই না, 40। তাহলে এই ক্ষেত্রে এস এর মান 40, এইচ এর মান 0, তাইলে এই সূত্র ইউজ করলে আমার শেষ বেগ আসবে দেখবা 28 মিটার পার সেকেন্ড, এস এর মান বসায়, হ্যাঁ 28। ওকে, তাহলে বিভব শক্তির ক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে 0 হবে, কারণ যেহেতু হাইট 0। গতিশক্তি এই যে মান বসালে দেখবা 29,400 জুল পাবা। আর টি5 যদি নির্ণয় করো, এখানে কিন্তু শেষ বেগ হলো 28, মনে রাখবা। আদিবেগ কিন্তু সবার ক্ষেত্রে আমি কিন্তু প্রথম থেকে 0 ধরে নিচ্ছি, হ্যাঁ, তাহলে টি5 হবে কত, 2.86 সেকেন্ড। তোমরা যদি খাতায় সুন্দর করে গ্রাফ আঁকতে পারো কোনো অসুবিধা নাই, আবার গ্রাফ পেপারেও গ্রাফ আঁকতে পারো, দুইটাই অ্যাকসেপ্টেবল, হ্যাঁ। ওকে, তারপরে আসো প্রথম গ্রাফটা আমি আঁকি, যেটা হচ্ছে সময় ভার্সাস বিভব শক্তির গ্রাফ আঁকতে। আমি কিন্তু আপাতত এই ছকে কিন্তু দেখো 10 মিটার পর শুরুতে সময় 0, এই যে 40 মিটার উচ্চতায় সময় 0, তখন তার বিভব শক্তি এত পাইছি। 10 মিটার পরে মানে 30 মিটার উচ্চতায় দেখো তার বিভব শক্তি এত, আর এই যে সময় লাগছে এত, এই সময় এত, এই 5টা সময় 10 মিটার পরে সময় এটা, বিভব শক্তি এইটা, সময় এটা, বিভব শক্তি এইটা, সময় এটা, বিভব শক্তি এইটা, সময় এটা, বিভব শক্তি এটা পাইছি। এখানে কি করছি দেখো, এখানে দেখো তোমরা ছকটা একটু ভালো করে দেখো, সময় কত লাগছে 0, 1.3, 2.02, 2.47, 2.86, বিভব শক্তি কত 29,400, 22,050, 14,700, 7,350, 0। এই বিন্দুগুলো আমরা গ্রাফে কেমনে বসাবো? তাহলে চিন্তা করো, আমি গ্রাফ পেপারে কি করতেছি, 20 ঘর সমান একক নিচ্ছি, 1 অক্ষ বরাবর, অর্থাৎ 1 সেকেন্ড সমান 20 ঘর ধরতেছি। আমার সময় এখানে কত আছে টোটাল বলো তো, সময়টা কেমনে বসাবো, 2.86 সর্বোচ্চ আছে। তাহলে এইটার জন্য গ্রাফ পেপারে আমি কি করতেছি, হাতে আঁকলে তোমরা আইডিয়া করে নিয়ে নিবা, হ্যাঁ। 20 ঘর সমান কত নিচ্ছি, 1 একক, 1 অক্ষ বরাবর, অর্থাৎ সময়ের ক্ষেত্রে 1 সেকেন্ড হইলে আমি 20 কোণ নিচ্ছি।
তাহলে এখন তুমি বলতে পারো যে ভাই 1.43 সেকেন্ড হইলে আমি কত গড় নিব, 1.43 সেকেন্ড হইলে কত গড়, তুমি নিজেই বলো না। 1 একক মানে কি, এখানে 1 একক মানে 1 সেকেন্ড হইলে বা 1 একক হইলে এত গড়। তাইলে 1.43 একক হইলে কত গড় হবে, 20 × 1.43। তোমার ছক কাগজে এত গড় পড়ে, এখানে যত গড় পাবা এত গড় পড়ে, কত গড় পাবা, 3 দুগুণা 6, 14 দুগুণা 28, 28.6 গড়। ওকে, তাইলে চিন্তা করো গ্রাফ পেপারে 20 গড় সমান যদি 1 একক হয়, তাইলে 1.43 একক সমান কত, মানে 1 একক সমান 20 গড়, 1.43 একক সমান হবে 1.43 × 20 সমান 28.6 গড় যাবে। এই যে দেখো আমি x অক্ষ বরাবর এই যে 28.6 গড় পরে 1.43 সেকেন্ডকে বসাইছি। সিমিলারলি তুমি 2.02 সেকেন্ড, এটা সমান কত গড় হবে, এটাকে 20 দ্বারা বসে গুণ করে দাও, কারণ বুঝতেছো তো 20 গড় সমান 1 একক নিছি, 20টা গড়কে আমি 1 সেকেন্ড ধরছি। তাহলে 1.43 সেকেন্ড সমান কত হবে, এত × 20, যত গড় হবে এত করে বসায় দাও, 2.02 দেখবা আসবে 40 পয়েন্ট সামথিং, বুঝছো। এইটা 2.47 পাবা দেখবে 49.4, তারপরে 2.86কে 20 দ্বারা গুণ করলে তোমরা 57.4 সেকেন্ড পাবা, মানে 57.4 গড় পাবা। তাহলে এই যে দেখো এখান থেকে 57.4 গড়ে 2.86 বসায় দিছি। সিমিলারলি দেখো এখানে y অক্ষ বরাবর আমি 10 ঘর সমান কত ধরে নিচ্ছি, 7000 একক y অক্ষ বরাবর, হ্যাঁ গ্রাফ পেপারে। এই যে এখানে 7000 একক হইলে আমি 1 গড় যাব, সরি 10 গড় যাব, তাই না। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, দেখো তো ঐকিক নিয়ম, 7000 একক হইলে আমরা কত গড় যাই, 10 গড়। 1 একক হইলে কত গড় যাব, আরও কম, 10/7000 ঘর। আর এই যে আমার 29400 হইলে আমার গ্রাফ পেপারে কত গড় যাইতে হবে সেটা পেয়ে যাব, বুঝছো তো। 10 গড় যাইতে হলে আমার 7000 একক লাগবে, আর আমার এখানে কত একক আছে, 29400। তাহলে 29400 একক হলে এটা গুণ হয়ে যাবে না, 29400 ইন্টু কত, 7000। এটা হিসাব করে দেখবা, 10 × 29400 ভাগ 7000, এটা হিসাব করে পাবা 42। তাহলে দেখো y অক্ষ বরাবর এই যে দেখো 10, 20, 30, 40, 42 গড় পরে আমি 29700 বসাইছি। সিমিলারলি তুমি 7350 একক সমান কত, মানে একক সমান কত গড় সেটা বের করে ফেলতে পারো। এই যে 7000 একক সমান 10 গড়, 1 একক সমান এত, এইভাবে ক্যালকুলেশন করে করে এখানে পয়েন্টগুলো সিলেক্ট করে ফেলো। ডান। এখন আসো আমরা কি জানি, দেখো তোমরা এখানে তোমার ছকটা আমি এখানে রাখলাম, দেখো শুরুতে 0তে আমার কত, 29400, 0 সেকেন্ডে 29400। তাহলে দেখো শুরুতে আমার 29400, এটা হলো আমার একটা পয়েন্ট। তারপরে 1.43 সেকেন্ডে, 1.43 সেকেন্ডে দেখো 22050, এই যে দেখো 1.43 সেকেন্ডে, এই যে 1.43 সেকেন্ড, আর এটা হলো 22050, এই যে এই গড়টা হবে 22050 পয়েন্ট। এইভাবে একইভাবে 2.02তে 14700, 2.47-এ 7350, আর 2.86-এ কত, এইটা। তারপরে একটা কাজ করবা, এটা স্কেল দিয়ে যোগ করবা না, এটা স্কেল দিয়ে যোগ করবা না, এটা ফ্রি হ্যান্ডে যোগ করে দিবা, একটু প্যারাবোলিক টাইপের করে যোগ করবা। প্যারাবোলিক মানে বুঝছো তো, এইরকম আঁকি, এইরকম করে যোগ করবা। কেন হবে এরকম লাইন আমি এখনই বুঝাচ্ছি তোমাদের, একটু এরকম করে যোগ করবা। এই যে আমি দেখো পয়েন্টগুলো যোগ করে দিচ্ছি তোমাদের, এই যে ফ্রি হ্যান্ডে একটু প্যারাবোলিক টাইপের করে যোগ করবা। এইটা হবে তোমার কার, বিভব শক্তির সমীকরণ। একটু প্যারাবোলিক টাইপের করে করবা, বুঝছো তো, প্যারাবোলিক টাইপের করে করবা। এখন আসো কেন প্যারাবোলিক হয়, বিভব শক্তি ভার্সাস সময় বা গতিশক্তি ভার্সাস সময়ের গ্রাফটা আমি একটু পরে দেখাচ্ছি, সেটা কেন প্যারাবোলিক হয় একটু বলি। বিভব শক্তির সমীকরণ তো আমরা সবাই জানি, mgh, বি সমান, এটা বিভব শক্তি, বি সমান mgh, রাইট। আচ্ছা, তারপরে বি সমান, এখানে পাথরের ভর আর অভিকর্ষ ত্বরণ কিন্তু চেঞ্জ হবে না কখনো, এটা ধ্রুবক না। তাহলে আমরা লিখতে পারি ধ্রুবক ইন্টু এইচ, বা বি ইজ প্রপোর্শনাল টু এইচ। ধ্রুবক তুললে আমরা সমানুপাতিক চিহ্ন নিয়ে আসতে পারি, অর্থাৎ বিভব শক্তি কি, উচ্চতার সমানুপাতিক। এটা আমরা সবাই জানি, উচ্চতা যত বেশি হবে বিভব শক্তি তত বেশি হবে, উচ্চতা যত কম হবে বিভব শক্তি তত কম হবে। একটু বুঝছি। আবার আমরা কি জানি, পরন্ত বস্তুর সূত্র থেকে এইচ ইকুয়াল টু কত, ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার, এটা জানি কিন্তু পরন্ত বস্তুর সূত্র থেকে। হ্যাঁ, তারপরে একটা বস্তুর যদি শুরুতে আদিবেগ 0 থাকে, তাহলে এইচ ইকুয়াল টু 0 প্লাস হাফ জি টি স্কোয়ার। তাহলে এইচ ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, হাফ জি টি স্কোয়ার। এখন তোমরাই বলো, হাফ তো ধ্রুবকই, আর জি তো একটু আগেই বললাম ধ্রুবক, তাহলে এখানেও সিমিলারলি লিখতে পারি ধ্রুবক ইন্টু কত, টি স্কোয়ার।
তাহলে অতএব এই যে ধ্রুবক তুল্য সমানুপাতিক এইচ ইজ প্রপোর্শনাল টু কত লিখতে পারি টি স্কোয়ার, অর্থাৎ পড়ন্ত বস্তুর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। এটা তোমরা গতির সূত্রে পড়ে আসছো। তাহলে এখানে আমরা এটা লিখতে পারি এইচ ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার, বি ইজ প্রপোর্শনাল টু এইচ, তাহলে বি ইজ প্রপোর্শনাল টু কত টি স্কোয়ার, অর্থাৎ বিভব শক্তি কি লিখতে পারি সময়ের বর্গের কি সমানুপাতিক। তাহলে এখানে কিন্তু বিভব শক্তি সময়ের সমানুপাতিক না, সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে মনে রাখবা যে কোনো জিনিস যদি এরকম কোনো একটা জিনিস আরেকটার বর্গের সমানুপাতিক হয়, এই ক্ষেত্রে তোমরা গ্রাফটা কখনো কি পাবা না, স্ট্রেট লাইন পাবা না। এই ক্ষেত্রে গ্রাফটা কখনো কি পাবা না, স্ট্রেট লাইন পাবা না। গ্রাফটা সবসময় তোমরা একটা কি পাবা, প্যারাবোলা পাবা, এইরকম আর কি। হ্যাঁ, এই যে এইরকম প্যারাবোলা, উপরের দিকে উঠলে এইরকম, নিচের দিকে নামলে এইরকম। ডান, আশা করি বুঝতে পারছো। এই কারণে তোমার গতির ভার্সাস সময়ের গ্রাফটা তোমরা একটু প্যারাবোলিক, তোমরা ফ্রি হ্যান্ডে এইভাবে যোগ করে দিবা, কখনো এরকম বিন্দু বিন্দু আলাদা আলাদা করে যোগ করবা না, ফ্রি হ্যান্ডে কি করবা, যোগ করে দিবা। এখন আসো আমরা সময় ভার্সাস গতিশক্তি গ্রাফটা আঁকি। তো সিমিলারলি ওই ডাটাগুলো আমি এখানে লিখে রাখছি যে 40 মিটার উচ্চতায় 0 সময়ে তার গতিশক্তি 0, 10 মিটার পরে এত সময় তার গতিশক্তি এত, আরও 10 মিটার নিচে এত সময় এত গতিশক্তি এত, এত সময় এত, এত সময় এত। এই মানগুলো আমি পরে দেখাই দেবো কীভাবে বের করছি। তাহলে গতিশক্তির গ্রাফটাও সিমিলারলি আমি এখানে কি করছি, মানগুলো সিমিলারলি বসাইছে আগে যে এরকম ক্যালকুলেশন করে। তারপরে দেখো শুরুতে 0তে তার গতিশক্তি 0, 1.43তে তার গতিশক্তি কত 7350, 2.02 সেকেন্ডে তার গতিশক্তি কত 14700, 2.47 আগের মতো তার গতিশক্তি এইটা, 2.86 তার গতিশক্তি হলো এইটা। এই পয়েন্টগুলো তোমরা ফ্রি হ্যান্ডে এই যে এরকম কি করবা, যোগ করে দিবা, এরকম ফ্রি হ্যান্ডে যোগ করে দিবা একদম। এইটা হয়ে যাবে তোমার গতিশক্তি ভার্সাস সময়ের গ্রাফ। ফ্রি হ্যান্ডে যোগ করবা, এরকম স্ট্রেট লাইন যোগ করবা না, এটা কিন্তু ভুল। ওকে, আরেকটা জিনিস তোমাদের এখানে একটা শর্টকাট বলে দিই মনে রাখার জন্য। তোমরা যখন অনেকগুলা বিন্দু পাবা, মনে রাখবে একদম সুন্দর করে মনে রাখো, যে কোনো গ্রাফে যখন অনেকগুলা বিন্দু পাবা, ধরো সাপোজ এইটা, হ্যাঁ এটা রাফ কিন্তু, হ্যাঁ যদি মনে রাখো সবগুলা বিন্দু এক লাইনে না পড়ে, এক লাইন পড়লে তো এরকম, আর যদি এক লাইনে না পড়ে সবসময় এটাকে ফ্রি হ্যান্ডে যোগ করবা, সবসময় এটাকে কি করবা, ফ্রি হ্যান্ডে যোগ করবা, তাইলেই তোমার গ্রাফ এমনি ঠিক হয়ে যাবে। মানে তোমার যদি বিন্দুগুলো এরকম স্ট্রেট লাইন না হয়, পরপর না পড়ে একটা লাইনের উপর, তাইলে সবসময় কি করবা, আলাদা আলাদা করে এরকম ফ্রি হ্যান্ডে যোগ করবা, ভিন্ন ভিন্ন লাইনে পড়লে, তাইলেই তোমার গ্রাফটা ঠিক হবে। তোমরা জিনিসটা বুঝে তোমাদের মতো বলবা যে আমি এটাই লিখছি, দেখো উদ্দীপকের আলোকে অঙ্কিত লেখচিত্র দুইটি হতে দেখা যাচ্ছে T=0 বা শুরুতে পাথরের মোট শক্তির পুরোটাই কিন্তু বিভব শক্তি ছিল, অর্থাৎ গতিশক্তি কি ছিল 0। আবার সময়ের সাথে সাথে বিভব শক্তির মান কমছে, এটা দেখাইলাম কিন্তু গ্রাফে, এবং গতিশক্তির মান বাড়ছে। বিভব শক্তির মান যতটুকু কমছে গতিশক্তির মান কিন্তু ঠিক ততটুকুই বাড়ছে। এটা জিনিসটা এরকম, যতটুকু বিভব শক্তি কমবে ঠিক ততটুকুই পাথরটা গতিশক্তি লাভ করবে। মানে এখানে বিভব শক্তিটাই আসলে গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে, অর্থাৎ মোট শক্তির পরিমাণ সর্বদা সমান থাকছে। ভূমিতে পড়ার আগ মুহূর্তে পাথরের মোট শক্তির পুরাটাই গতিশক্তি, অর্থাৎ বিভব শক্তি শূন্য। আর আমি এখানে একটু কারণ বলে দিছি, এটা হলো তোমার গ্রাফ দেখে বলছি, গ্রাফে এই পাইছি। কারণটা কি, পাথরটাকে যখন আমরা 40 মিটার উচ্চতায় তুলি তখন সেটা বিভব শক্তি লাভ করে, এটা আমরা সবাই জানি। একটা বস্তুকে ভূমি থেকে উচ্চতায় তুললে সে একটা বিভব শক্তি লাভ করে। পাথরটাকে মুক্তভাবে ছেড়ে দিলে নিচে নামার সময় তার ভিতরে গতিশক্তির সৃষ্টি হয়। আবার শক্তির নিত্যতা সূত্র অনুসারে পাথরটার মধ্যে যতটুকু গতিশক্তি সৃষ্টি হবে ঠিক ততটুকু বিভব শক্তি হ্রাস পাবে। শক্তির নিত্যতার সূত্র কি, শক্তির সৃষ্টি বা বিনাশ নাই, শক্তি শুধু কি এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর হয়। তাহলে এখানে বিভব শক্তি কমতাছে, গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে, এটাই বলছে। ঠিক যতটুকু গতিশক্তি বৃদ্ধি পাবে ঠিক ততটুকু বিভব শক্তি কমবে, অর্থাৎ ঠিক ততটুকুই বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হবে। এই যে একইভাবে মাটি স্পর্শ করার পূর্ব মুহূর্তে পুরা শক্তিটাই গতিশক্তিতে পরিণত হবে, কিন্তু মোট শক্তির পরিবর্তন সর্বদা কি থাকবে, ধ্রুব থাকবে। এটা আমি আমার ভাষায় বললাম, তুমি তোমার ভাষায় একটু বর্ণনা করে বলবা যে লেখচিত্র হতে দেখা যাচ্ছে বিভব শক্তির মান ক্রমান্বয়ে কমতেছে, কমতে কমতে 0 চলে আসতেছে, আর গতিশক্তির মান কমতে কমতে একদম মানে কি সর্বোচ্চটায় চলে যাচ্ছে। এটা কেন হচ্ছে বলবা যে শুরুতে পুরোটাই বিভব শক্তি থাকে, যত সময় যাবে বা মুক্তভাবে পড়তে দিবা সময়ের সাথে সাথে কি বিভব শক্তির মান কমবে এবং গতিশক্তির মানটা বাড়বে। ঠিক ততটুকুই গতিশক্তি পাবো যতটুকু বিভব শক্তি কি গতিশক্তিতে কনভার্ট হবে। এই জিনিসটা তোমার ভাষায় 5-6 লাইনে বললেই হবে, আমি এখানে একটু বেশি লিখে ফেলছি হয়তো। হ্যাঁ, চলো পরের অঙ্কে যাই।
ঘ নাম্বারে কি বলছে? ঘ নাম্বারে বলছে লেখচিত্র থেকে কোন উচ্চতায় বস্তুটির বিভব শক্তি ও গতিশক্তি সমান দেখাও এবং এই উচ্চতার মোট উচ্চতার কত শতাংশ সেটা দেখাইতে বলছে। তাহলে আবার তোমাদের এখন কি লেখচিত্র আঁকতে হবে। সেই লেখচিত্রটা কি? তোমরা শক্তি বনাম সময় লেখচিত্র আঁকবা। এই আমি কেন বলে দিচ্ছি, তোমরা এটা উপরে বলবা। গ এর তত্ত্ব নিয়ে এক্স অক্ষ বরাবর সময় আর ওয়াই অক্ষ বরাবর শক্তি নিয়ে সময় শক্তি লেখচিত্র অঙ্কন করি। সিমিলারলি এই পয়েন্টগুলো আমি আগে থেকে দাগাঙ্কিত করে রাখছি। তাহলে দেখো বিভব শক্তিটা আগে আঁকি। 0তে কত? 29,400। তারপর 1.43 সেকেন্ডে এই যে দেখো 22,050-এ এটা না, এই পয়েন্টটা না, 1.43 সেকেন্ডে তার বিভব শক্তি 22,050। 2.03 সেকেন্ডে 02 সেকেন্ডে তার বিভব শক্তি 14,000 কত? 700। আর 2.47 সেকেন্ডে তার বিভব শক্তি কত? এইটা আর এটা। তো সিমিলারলি আমি এটা কি করতেছি? ফ্রি হ্যান্ডে দেখো যোগ করে দিচ্ছি। এই যে দেখো ফ্রি হ্যান্ডে যোগ করে দিচ্ছি, ফ্রি হ্যান্ডে। এই তো ডান। তোমরা অবশ্যই এটা পেন্সিল আর স্কেল দিয়ে আঁকবা। ওকে, আচ্ছা। তারপরে আসে বিভব গতিশক্তি। গতিশক্তিও 0তে, শুরুতে 0। ডাটাগুলো এই ছকগুলো কিন্তু আমি দেখাইছি তোমাদের। গতিশক্তি আর বিভব শক্তির এই যে ডাটাটা আমি দেখাইছি, কত সময় পরে পরে পাইছি, এই অনুযায়ী মানগুলো বসাচ্ছি। 1.43 সেকেন্ডে দেখো 7,350। 2.02 সেকেন্ডে এইটাই। তারপরে আসো 2.47-এ দেখো 22,050। আর 2.86-এ কত? 29,400। এই পয়েন্টগুলো তোমরা ফ্রি হ্যান্ডে যোগ করে দাও, ফ্রি হ্যান্ডে যোগ করে দাও। আর এটা দেখাইতে বলছে কোথায় গতিশক্তি আর বিভব শক্তি কী হবে? সমান হবে। তোমরা এখানে দিয়ে দিবা যে এটা পয়েন্ট, একটা নাম দিয়ে দাও, বি পয়েন্ট। অর্থাৎ বলবা বি বিন্দুতে পাথরটার গতিশক্তি ও বিভব শক্তি সমান হবে। এটা পেন্সিল দিয়েও লিখতে পারো, কলম দিয়েও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এটাই আমি লিখছি। লেখচিত্র হতে দেখা যাচ্ছে 2.02 সেকেন্ড পরে পাথরটির গতিশক্তি আর বিভব শক্তি সমান হবে। আচ্ছা, আবার ঘতে আমরা কিন্তু অনেক ক্যালকুলেশন করছি। 2.02 সেকেন্ডে পাথরটি ভূমি হতে 20 মিটার উচ্চতায় ছিল। আমরা তো 20 মিটার উচ্চতায় কিন্তু বাইর করছি সময় কত, তাই না? তাহলে 2.02 সেকেন্ডে আমি দেখছি যে তার বিভব শক্তি গতিশক্তি সমান। তাহলে আমি একটু গ নাম্বারে গিয়ে দেখলাম যে 2.02 সেকেন্ডে পাথরটা ভূমি থেকে কত উচ্চতায় ছিল? 20 মিটার উচ্চতায় ছিল। তাহলে আমরা বলতে পারি না ভূমি থেকে 20 মিটার উচ্চতায় বস্তুটির গতিশক্তি আর বিভব শক্তি সমান হবে। তাহলে এই উচ্চতা, মোট উচ্চতা কত? 40। মোট উচ্চতা কত? 40 ছিল না? তাহলে তুলনা করতে বললে যে তোমার উচ্চতাটাকে মোট উচ্চতাটা ভাগ করে দিলেই কত অংশ তুমি পেয়ে যাবা। তোমাকে বলছে না তোমার যে উচ্চতাটা বা যে উচ্চতায় তুমি বিভব শক্তি আর গতিশক্তি সমান পাইছো সেইটা মোট উচ্চতার কত শতাংশ। তাহলে এই যে তুমি যেটা পাইছো সেটাকে টোটাল দ্বারা ভাগ করে দিলেই কত অংশ সেটা পেয়ে যাবা। তাহলে এই 20কে তুমি মোট উচ্চতা দ্বারা বা 40 দ্বারা ভাগ করলে কত অংশ পেয়ে যাবা? মানে হাফ অংশ বা অর্ধেক। হাফ মানেই তো অর্ধেক, এটাই লিখছে। অর্থাৎ 20 মিটার উচ্চতায় পাথরের গতিশক্তি বিভব শক্তি সমান হবে, তা মোট উচ্চতার কি হবে? হাফ অংশ হবে।